আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল অধ্যায় চলমান রয়েছে ২০২৪ সালের জুলাইয়ের জুলাই মাস পুরোটা এবং অগাস্টের এখন পর্যন্ত। তার কারণ দীর্ঘ ১৫ বছর শাসনের পরে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পতন ঘটেছে এবং সেই সরকার পতন তো ঘটেছে বটে, এবং সেই সরকার দেশের একটা ভয়াবহ পরিস্থিতিতে রেখে দেশ থেকে পালিয়ে গিয়েছে নিজের জীবন রক্ষার থেকে। কারণ এই আন্দোলনটা গণঅভ্যুত্থান ছিল, এটা আমরা সবাই জানি। কিন্তু এখন প্রশ্নের জায়গাটা হলো, বর্তমান যে সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, তাদের কি দায়িত্ব সেটা কিন্তু তারা এখন পর্যন্ত ক্লিয়ার করেননি যে আমরা কি কি কাজ করতে চাই। তবে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী লাস্ট কদিনে যেহেতু পৃথিবীর ইতিহাসে মনে হয় হয়নি যে পুলিশ ছাড়া, ট্রাফিক ছাড়া ঢাকা শহরের মতো এত জনবহুল একটা শহর, যেখানে 2 থেকে 3 কোটি মানুষের বসবাস, যারা জীবিকার তাগিদে এই শহরে বসবাস করেন, কিছু ছাত্র রয়েছে, ব্যবসায়িক রয়েছে এবং স্থানীয় কিছু মানুষ রয়েছে। সো এই শহরে, ব্যস্ততম একটা শহরে, যেখানে অবিসম্ভব রকমের ট্রাফিক থাকে, সেটা বিশ্বের ওয়ার্ল্ডের র্যাঙ্কিংয়ে 2 বা 3-এর মধ্যে, এরকম 5 থেকে 6 দিন ট্রাফিক শূন্য রাস্তায় মানুষ চলাচল করেছে, কিন্তু তারা কিন্তু তাদের গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। কিছু হয়রানির শিকার হয়েছেন, কিন্তু ট্রাফিকগুলোকে কন্ট্রোল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা। এই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে যে একটা অস্থির পরিবেশ ছিল, একটা ভাঙচুর পরিবেশ, একটা আগন্তুক পরিবেশ এবং এলোমেলো একটা পরিবেশ, আবর্জনা দিয়ে ভর্তি ছিল। বিভিন্ন আন্দোলনের ফলে কি হয়, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ফলে কী ধরনের ক্ষতিগ্রস্ত হয়, সেটা আমরা সবাই জানি। বিভিন্ন দেশগুলোতে যখন আন্দোলন হয়, তখন প্রশাসন বা পলিটিক্যালি যখন দুই পক্ষের সাথে সংঘর্ষ হয়, তখন রাষ্ট্রীয় অনেক মানে রাষ্ট্রের অনেক কিছু কিন্তু তখন ক্ষতিগ্রস্ত হয়। তো সেটাও কিন্তু আমরা দেখেছি কী কী বিষয়গুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং সমস্ত বিষয়গুলোকে শিক্ষার্থীরা একসাথে মিলে তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল শিক্ষার্থীরা এই শহরকে একটা সুন্দর রূপদান দেওয়ার চেষ্টা করেছে। ট্রাফিককে কাজ করেছে বাই রুটেশন পদ্ধতিতে, এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে এসেই তারা যেটা করেছে, শপথ গ্রহণ করেছে এবং রাষ্ট্রীয় সংস্কারের একটা প্রত্যয় দিয়েছে। বাংলাদেশের মানুষকে তাদের তাদেরকে সাহায্য করার জন্য তারা তাদের সাহায্য চেয়েছেন, এবং অন্যান্য যে পলিটিক্যাল পার্টি রয়েছে তাদের নেতৃবৃন্দদের সাথে আলাপ আলোচনা করেছেন, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীবিহীন একটা দেশে থাকলে সেই দেশটা কতটা অস্থির পরিবেশের মধ্য দিয়ে যায়, সেটাকে স্থিতিশীল করার জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ব্রিগেডিয়ার এস এম সাখাওয়াত হোসেনকে, তিনি পুলিশের নতুন আইজিপি দায়িত্ব দেওয়া হয়েছে, এবং রাষ্ট্রের বিভিন্ন কাঠামোগুলোতে পরিবর্তন আমরা দেখতে পেয়েছি বেশ কিছুদিনে। এবং সেখানে পুলিশের যে পুলিশ সদস্যরা রয়েছে তারা কর্মবিরতি দিয়েছিল, এবং সেখানে আমরা দেখেছিলাম যে তাদের কিছু দাবি ছিল, সেটা অবভিয়াসলি যৌক্তিক দাবি, কিছুটা সমন্বয় করা। এবং আমরা তার 2 দিন পরেই আমরা দেখেছি যে আনসার বাহিনী, সাধারণ আনসাররা, তারাও কর্মত্যাগ করে একদিনের জন্য তারা কিন্তু আন্দোলন করে এবং তাদের দাবি দাওয়া রাখেন সাধারণ আনসারদের স্থায়ীকরণ করার বিষয়ে। সব মিলিয়ে এই যে পরিস্থিতিগুলো হ্যান্ডেল করতে গিয়ে সরকারকে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে। এখন
আহ, পুলিশ সদস্যরা তারা কর্মস্থলে ফিরেছেন। সাধারণ শিক্ষার্থীরা আস্তে আস্তে তাদের যে কাজগুলো করেছিলেন ট্রাফিক নিয়ন্ত্রণে, তারাও আস্তে আস্তে আসলে সেখান থেকে বেরিয়ে এসেছেন। বাট তারা এখন পর্যন্ত সরকারের পতন হলেও তারা একটা শঙ্কার মধ্য দিয়ে আছে যে এই সরকারের অন্যান্য যারা বাহিনী রয়েছে, যাদের দ্বারা 15-16টা বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো যেভাবে নির্যাতিত হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে এবং ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়েছে, এই যে একটা ক্ষোভ, এই যে একটা বাসন এবং তাদেরকে যে চোখ দিয়ে দেখেছে, এখনও তারা আসলে বিশ্বাস করেন না যে এই দলটার প্রতি বিশ্বাস তাদের নেই। সো একটা সরকারের পতনের পরে, গণ অভ্যুত্থানের পরে তারা রাষ্ট্রকে একটা স্থিতিশীল পরিবেশ বা সেই বিশ্বাসের জায়গা থেকে এখনও তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা মাঠে সজাগ রয়েছেন। সেটা কতটা যৌক্তিক সেটা রাষ্ট্রবিজ্ঞানীরা, পলিটিশিয়ানরা, শিক্ষাবিদরা তারা ভালো বলতে পারবেন। অবশ্যই শিক্ষার্থীদের প্রতি একটা স্যালুট থাকবে যে তাদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই আন্দোলনটা শেষ পর্যন্ত যে সরকার পতনের আন্দোলনে রূপ নিল, এখানে সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা অনবদ্য ছিল। পরবর্তীতে যখন আস্তে আস্তে ধীরে ধীরে লাশের সংখ্যা বাড়তে থাকে, অসংখ্য তরুণ যুবকরা যখন বুক পেতে প্রশাসনের গুলি খেয়ে সরকারি পেটো বাহিনী থেকে নির্মমভাবে অত্যাচারিত হয়ে, আহত হয়ে, ক্রিটিক্যাল ইনজুর্ড হয়ে হসপিটালে ভর্তি হয়, তখন শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনকে বেগবান রাখে। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে আমরা দেখি যে যখন সরকার পক্ষ থেকে আসলে কোনো পজিটিভ বার্তা আসছিল না, সরকারের যে শিক্ষার্থীদের যে দাবি ছিল 9 দফা, সেই দাবিগুলো যখন আলোচনার টেবিলে মীমাংসা হচ্ছিল না বা মানছিল না, তখন সেই আন্দোলনে আস্তে আস্তে ধীরে ধীরে জনসমাবেশের একটা জনস্রোত আমরা লক্ষ্য করি। বাংলাদেশের সাধারণ জনতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এবং অসংখ্য মানুষ ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জেলা শহরগুলো থেকে উপজেলা এবং গ্রাম মহল্লাতে একেবারে এই সরকারের পতনের জন্য সবাই কিন্তু মাঠে নামতে দেখেছি আমরা। সো এইরকম একটা পরিস্থিতিতে গণভবন দখল, সংসদ ভবনে জয় উল্লাস, সারা ঢাকা শহরব্যাপী আন্দোলনের একটা বিজয়ের পরে একটা মহড়া আমরা দেখেছি। বিভিন্ন সরকারি স্থাপনাগুলো থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের ব্যবসায়িক যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো আমরা পুড়িয়ে দিতে দেখেছি। ইন্ডিয়ার যে সাথে বাংলাদেশের সাংস্কৃতিক ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক মিলনায়তন, ইসরা কাবাবের ঠিক পাশেই, সায়েন্স ল্যাবের ঠিক আগে, সিটি কলেজের আগে, সেই জায়গাটা পুড়িয়ে দিতে দেখেছি। বঙ্গবন্ধুর 32 নম্বরে যে বাড়িটা মিউজিয়াম, সেখানে আগুন দিতে দেখেছি। ঢাকা শহরের পুলিশ বক্সগুলো রয়েছে সেখানে আমরা আগুন দিতে দেখেছি। সো এবং গণমাধ্যমের বেশ কিছু সরকারের আমলে তারা মানবাধিকার লঙ্ঘন করে সঠিক তথ্য জনগণের মাঝে প্রকাশ না করার যে একটা রাগ, সেইটাকে আমরা দেখেছি। সাধারণ জনগণ তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে গণমাধ্যমের কর্মীদের উপর হামলা সহ বিভিন্ন ঘটনা আমরা দেখেছি। সো এইরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়াটার সাহসিকতার সিদ্ধান্ত অবভিয়াসলি প্রফেসর ডক্টর ইউনূস। তিনি অবিশ্বাস্য একজন মেধাবী মানুষ, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং গ্লোবাল অ্যাকসেপ্টেন্সি তার আনডাউটেডলি অসাধারণ লেভেলের, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সে মনে রাখতে হবে সে কোনো পলিটিশিয়ান না, এবং তিনি সহ যে 17 সদস্যের উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কারোরই কিন্তু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। সবাই সিভিল সোসাইটি, শিক্ষক
বিভিন্ন সরকারি গভর্নমেন্ট জব করতেন, সামরিক বাহিনীতে কাজ করতেন, এমন কিছু মানুষ বা সোশ্যাল ওয়ার্কারদের নিয়ে এই সরকারটা গঠিত হয়েছে। তো এই সরকার আসলে তারা কি করতে পারবে, এবং সমন্বয়কারীদের মধ্যে থেকে দুজনকে নেওয়া হয়েছে, নাহিদ এবং আসিফকে। এখন তাদের কি কাজটা হওয়া উচিত? তারা যেটা করছে, প্রথমেই যেটা করেছে, শপথ গ্রহণ করার পরে সাধারণ মানুষদের কাছ থেকে হেল্প চেয়েছে, কাউকে উত্তেজিত না হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে আনার চেষ্টা করেছে। এবং এই শিক্ষার্থীদের যে দাবি ছিল যে এই আন্দোলনে যারা প্রশাসন দ্বারা বা যাদের হুকুম দ্বারা যারা আহত বা নিহত হয়েছেন, তাদের সঠিক বিচারের দাবি তাদের ছিল। সে বিচার জন্য ট্রাইব্যুনাল গঠন করা, এবং সব কিছুই হয়েছে। বিচার বিভাগের বিচারপতিকে পরিবর্তন করে নতুন বিচারপতিকে নিয়ে আসা হয়েছে, আমরা দেখেছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করা হয়েছে। সো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট, ভিসি তাদেরকে পরিবর্তন হতে আমরা দেখেছি। এখন বিষয় হলো, এবং আওয়ামী লীগের বেশ কিছু উপদেষ্টা থেকে শুরু করে সাবেক সরকারের মন্ত্রী এবং এমপিদেরকে যাদের বিরুদ্ধে ঘোরতর অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, হত্যা মামলা। বেশ কিছু জায়গা থেকে মানবাধিকার লঙ্ঘন, হত্যাকারী, আয়নাঘরকে কেন্দ্র করে শিশু হত্যা সহ গুম, এবং আরও অনেক বড় বড়। এবং সালমান এফ রহমান, সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে, এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাদের দুজনকে গ্রেপ্তার সহ আমরা বিভিন্ন দেখেছি। এবং এদের বিরুদ্ধে বিচার করার জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই দিকে হাঁটছে। সো এই জায়গাতে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে আনতে পেরেছে। কিন্তু তাদেরকে 100% যে কনফিডেন্টটা দেওয়া দরকার, সেটা আরও একটু সময় লাগবে। শিক্ষা মন্ত্রণালয় যে ব্যাপারটা, এখনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, কিন্তু আগামী রবিবার থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা হয়েছে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ এগুলো খুলে দেওয়া। গত একদিন আগে আমরা দেখেছি যে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়ার যে ঘোষণা, এরপরে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ঘোষণা হয়েছে, আগামী রবিবার থেকে সেটা খুলে যাবে। সো একটা স্থিতিশীল পরিবেশের দিকে যাচ্ছে। কিন্তু অর্থনৈতিক যে পরিস্থিতি, বাংলাদেশের অনেক সেক্টরগুলো এখন পর্যন্ত কিন্তু একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে রয়েছে। যারা বিভিন্ন কোম্পানিগুলোতে চাকরি করতো, সেই কোম্পানিগুলো বন্ধ হওয়ার একটা জায়গাতে পড়ে গিয়েছে। সিনেমা ইন্ডাস্ট্রিতে যারা বিনিয়োগ করতো, তারা ম্যাক্সিমামই গত সরকারের অনেক বড় বড় দায়িত্বরত নেতৃবৃন্দ, ব্যবসায়িক ছিল, তারা এখন আর করতে যাচ্ছে না। সো সেই জায়গাটাও আসলে বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। এবং অর্থনৈতিক পরিস্থিতিকে স্বাভাবিক করতে সবারই অনেকেরই বিশ্বাস যে 84 বছর বয়স্ক প্রফেসর ডক্টর ইউনূস, যেহেতু অর্থনীতিবিদ বিষয়ক একজন গুরুত্বপূর্ণ মানুষ, তিনি বাংলাদেশ গভর্নরের সাবেক আব্দুর রউফ তালুকদারকে পরিবর্তন করে নতুন আহসানকে যে আনা হয়েছে, তিনি ব্র্যাকের এনজিওতে একটা সময় সিইওর পদে দায়িত্বরত ছিলেন, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তাকে আনা হয়েছে। এটা নিয়ে প্রশ্ন হচ্ছে যে একটা ব্র্যাকের এনজিওর প্রধান হওয়ার, সেন্ট্রাল কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হওয়া, সেটা কতটা তিনি কার্যকরভাবে ভূমিকা রাখতে পারবেন, এটা নিয়ে প্রশ্ন হচ্ছে। এবং আমেরিকা এবং গ্লোবাল অ্যাকসেপ্টেন্সি থাকার কারণে বাইরের দেশ থেকে সহযোগিতা নিয়ে অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়া এবং আরও রাষ্ট্র সংস্কারে বিভিন্ন রকম কাজ চলছে। আমরা দেখতে পেয়েছি যে উপজেলা এবং সিটি কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, অনেকেই যারা আওয়ামী লীগের আসলে দলীয়ভাবে তারা নির্বাচিত হয়েছিলেন, তারা অনেকে এখন সেই পদ থেকে আত্মগোপনে রয়েছেন। সেই জায়গাটা আসলে কাদের মাধ্যমে পরিচালিত হবে? পত্রপত্রিকা আমরা দেখেছি যে সেখানে সিটি কর্পোরেশন এবং ইউনিয়ন পর্যায়ে
আহ, এই জায়গাগুলো আসলে উপজেলা পর্যায়ে ইওনোর মাধ্যমে হ্যান্ডেল করা হবে। ডিস্ট্রিক্ট পর্যায়ে ডিসি কর্তৃক আসলে সচিবের নিয়োগ দেওয়া হবে। সো এই জায়গাগুলোতে আসলে স্থিতিশীল একটা পরিবেশে আসতে আরও কিছুদিন সময় লাগবে। কিছু সমালোচনা হচ্ছে যে আসলে তারা রাজনৈতিকভাবে যেহেতু আহ, পারদর্শী নয়, সো তারা সামনের যত সময় যাবে তত তাদের এই জায়গাটা হ্যান্ডেল করা কতটা কঠিন হবে, সেই জন্য পলিটিক্যাল পার্টির বিভিন্ন নেতৃবৃন্দরা তাদের যে আহ্বান সেটা হচ্ছে যে এমনিতেই বলেছেন যে প্রত্যেক মাসে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আসলে সাহায্য নেওয়া, এবং আগামী সেপ্টেম্বরেও হবে প্রত্যেক মাসে হবে। এটা খুব ভালো সিদ্ধান্ত বলে অনেক পলিটিশিয়ান মনে করছেন, এবং আরও অনেকেই বলছেন যে নতুন করে আরও উপদেষ্টা আসলে এই উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগ দেওয়া হচ্ছে। এখানে বিভিন্ন ধর্মের, শুধুমাত্র মুসলিম ধর্ম নয়, নারী উপদেষ্টা, মাইনরিটি থেকে দুইজনকে নেওয়া হয়েছে, এবং পুরুষের সমন্বয়ে আসলে উপদেষ্টা মণ্ডলীর সদস্য গঠন হয়েছে। তো সো এই জায়গাটা প্রধান উপদেষ্টা আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক কিছু গুড ইমেজধারী, যারা ভালো পলিটিশিয়ান, যাদের নিয়ে কোনো আসলে নেগেটিভ সমালোচনা নেই আমাদের রাষ্ট্রে, তাদেরকে ইনক্লুড করে আসলে সামনে যদি আরও ভালো পরিবেশ তৈরি করা যায় বাংলাদেশে, এবং এমন একটা নিদর্শন দেয়া যেন পরবর্তীতে যখন নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করবে, তারা যেন এই পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তারা পরবর্তী রাষ্ট্রের কার্যক্রমগুলো চালনা করতে পারে। এরকম কথা আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজনৈতিক মহল থেকে, পলিটিশিয়ানদের কাছ থেকে আমরা জানছি, কিন্তু সেই কাজটা আসলে প্রধান উপদেষ্টা কতটুকু মাথায় রাখছেন এটাও কিন্তু বড় কথা। গণমাধ্যম তারা স্বাধীনভাবে কাজ করছেন, কিন্তু আরও কতটুকু স্বাধীন হওয়া দরকার সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। যেহেতু এই সরকারের বয়স আজকে 11 দিন, সো এখন থেকে কথা উঠছে এবং সামনে আরও উঠবে, কিন্তু এটা মোকাবেলা কতটা স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে করতে পারবে এবং একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার যে অঙ্গীকার করেছেন এবং আশ্বাস দিয়েছেন সরকারকে, সেটা সরকারকে দারুণ একটা সুখানুভূতি দিবে নিশ্চয়ই। সবাই মিলে যদি এই সরকারকে সাহায্য করা যায়, বাংলাদেশে যে বিভিন্ন পর্যায়ে একেবারে রুট লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত মানুষরা বিভিন্নভাবে অন্যায়, বৈষম্য এবং অবিচার এবং মৌলিক অধিকার থেকে যারা বঞ্চিত হয়েছে, ধর্মীয়ভাবে নিজের উপাসনালয়ে গিয়ে স্বাধীনভাবে নিজের ধর্ম নিয়ে চর্চা করা থেকে যারা বঞ্চিত হয়েছে, এবং মাইনরিটি যারা সংখ্যালঘু রয়েছেন, তারা তাদের ধর্ম অনুযায়ী এই দেশের একজন অন্যান্য ধর্মের মতো সাধারণ নাগরিকের মতো তারাও সেই সমান অধিকার নিয়ে এই দেশে বসবাস করতে পারবে, এমন প্রত্যাশা সবারই রয়েছে। তার জন্য যেটা করতে হবে, এই বর্তমান সরকারকে সাহায্য করা, তারা যেন তাদের কাজগুলো গতিশীল করতে পারে এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করে কিছু ছোট ছোট পলিটিশিয়ান বা নতুন পলিটিশিয়ান একটা পলিটিক্যালি মানে ব্যাড প্র্যাকটিসের মাধ্যমে নিজের দলের সুনাম বাড়ানোর জন্য যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে এই দেশের বিভিন্ন শহরগুলিতে, তাদের উদ্দেশ্যে আহ্বান যে সুষ্ঠু ধারা রাজনীতি করার মানসিকতা নিয়ে ধৈর্য ধারণ করে আপনি আপনার পলিটিক্সটা করতে থাকুন, কিন্তু
সম্মান দেওয়ার মালিক মনে রাখতে হবে যে মহান রাব্বুল আলামিন। আপনি শুধুমাত্র চেষ্টা করতে পারেন, বাট আপনার দেশকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই দেশের স্বার্থে এবং দেশের জনগণের কল্যাণে আপনাকে আপনার জায়গা থেকে অবশ্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের কাজকে বেগবান করার জন্য, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবার জায়গা থেকে সাহায্য করা উচিত বলেই অনেকে রাষ্ট্রচিন্তাবিদরা মনে করছেন।